Welcome viewers, listeners, dear audiences, dear students. Many happy returns of the day. আমি আবার ফিরে এলাম আমার সেই আলোচিত বিষয়ে যেটা পার্ট 2 পর্যন্ত হয়েছিল। শেক্সপিয়ারের লেখা সনেট নাম্বার 18 শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। আমরা লাস্ট প্যারাগ্রাফ অর দ্য লাস্ট যে আলোচনাটা করেছিলাম যে সামার ইজ টু শর্ট লিভড, মানে সামার গ্রীষ্মের ডিউরেশনটা হচ্ছে খুব অল্প, গ্রীষ্মকাল খুব ক্ষণস্থায়ী। কিন্তু উনি তো তুলনা করেছেন, প্রথমে নিজের মনকে প্রশ্ন করেছে, আমি কি তাহলে আমার বন্ধুকে গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করবো? দ্য ভেরি ফার্স্ট লাইন ইন্ডিকেটস দিস। কবিতার প্রথম লাইনই এটা বলা হয়েছে। তার পরপরই বলছে আমার বন্ধুকে গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করবো ঠিকই, কিন্তু গ্রীষ্মের দিন কি গ্রীষ্মকালটা কি অনুপম, অদ্বিতীয়, শ্রেষ্ঠ? না, তা তো নয়। Later he realizes that it would not be appropriate to compare his friend to that of the summer. পরে তিনি বুঝতে পারছেন যে না, সামারের সঙ্গে তুলনা করা ঠিক হবে না, কারণ সামারের লাস্ট আমরা যে এটা পড়েছিলাম যে সামার ইজ ভেরি ট্রানজিটরি। সামার হচ্ছে খুব ক্ষণস্থায়ী, সামার দীর্ঘস্থায়ী নয়। আর আমি আমার বন্ধুকে এটারনাল ইমর্টাল করতে চাইছি, তাই সামারের সঙ্গে তুলনা করাটা ঠিক হবে না। সো সামারের খুঁতগুলো উনি তুলে ধরছেন। প্রশ্ন আমাদের দিতেই পারে, হোয়াট আর দ্য শর্টকামিংস অফ দ্য সামার ইন দ্য আই অফ দ্য পোয়েট? কবির চোখে সামারের শর্টকামিংসগুলো কী কী আছে সেগুলো তুলে ধরো। তা আমরা লাস্ট যেটা পড়েছিলাম সেটা হলো সামার হচ্ছে ক্ষণস্থায়ী, আর আমি ক্ষণস্থায়ী চাই না। আই ওয়ান্ট টু মেক মাই ফ্রেন্ড ইমর্টাল, আমি আমার বন্ধুকে অমর করতে চাই। I want to fix my friend in the unfixed world. আমি আমার বন্ধুকে ফিক্সড করে দিতে চাই, বন্ধুর সৌন্দর্যটাকে অনুপম, অদ্বিতীয়, শ্রেষ্ঠ হিসেবে দেখাতে চাই। তো চলুন তার এবার পরের এপিসোড, অর্থাৎ আজকে পার্ট 3-তে আমরা কি বলছে আরেকবার দেখে নিই। পার্ট 3-তে ঠিক এটাই বলছে। জাস্ট এ মিনিট, I'll go to the text. সামটাইমস সামারের আবার আর কি খুঁজতে সেটা তুলে ধরছেন তার পরের প্যারায়। কি? সামটাইম টু হট দ্য আই অফ হেভেন শাইন্স। কখনো টু হট, খুব প্রচণ্ড হয়ে যায়, তীব্রতা দেখা দেয়। কার? দ্য আই অফ হেভেন শাইন্স। আই অফ হেভেন রিফার্স টু দ্য সান। ইট ইজ এ মেটাফোর বিকজ আই অফ হেভেন, বিকজ দ্য সান ইজ কম্পেয়ার্ড টু দ্য আই অফ হেভেন। সূর্যকে আই অফ হেভেন বলা হয়েছে। সো দিস ইজ এ ক্লিয়ার কেস অফ মেটাফোর। তুলনামূলক একটা জিনিস, যে এর সঙ্গে ওকে তুলনা ডাইরেক্টভাবে করেছে, লাইক বা মতো অ্যাজ আর লাইক বসিয়ে সেটা কিছু করেনি। অ্যাজ আর লাইক বসিয়ে যদি তুলনা করে, সে তার মতো মাই ব্রাদার ইজ লাইক সচিন টেন্ডুলকর, এই লাইক যদি বলা হতো মাই ব্রাদার ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ মাই সিস্টার, এরকম যদি থাকতো তাহলে সেটা ক্লিয়ার কেস অফ সিমিলি। বাট এখানে অ্যাজ বা লাইক কিছুই নেই। এখানে আই অফ হেভেন মানে এখানে আকাশের চোখ, অর্থাৎ স্বর্গের চোখ। এই কথাটার মধ্য দিয়ে কবি সূর্যের কথা বোঝাতে চেয়েছেন। দ্য সামার, হি ইন্ডিকেটস দ্য সান হিয়ার, নট সামার, ইন্ডিকেট দ্য সান হিয়ার। এখানে সূর্যের কথা উনি উল্লেখ করেছেন যে সূর্য কখনো মারাত্মক তীব্রতা ধারণ করে, অর্থাৎ তার প্রখর শক্তি, প্রখর রোদের তেজ মানুষকে ক্লিষ্ট করে দেয়, প্রচণ্ড গরম হয়ে যায়। তাহলে এটাও ঠিক হবে না, এইভাবে তুলনা করাটাও। সেই জন্য তুলনা আমি করতে চাইছি না সামারের সঙ্গে। অ্যাকচুয়ালি একটার পর একটা সামারের সঙ্গে উনি তো প্রথমেই ওনার মনে চলে এসছে যে সামারের দিনের সঙ্গে কি তুলনা করব। তারপরে একটার পরে একটা খুঁতগুলোকে খুঁজে বার করছেন যে না, আমি খুঁতযুক্ত জিনিসের সঙ্গে আমি আমার বন্ধুকে তুলনা করব না। সামটাইম দ্য আই অফ হেভেন, মনে রাখবেন আই অফ হেভেন রিফার্স টু দ্য সান। আর এটা হচ্ছে রেপ অফ লুক্রিস। শেক্সপিয়ারের লেখা কবিতার মধ্যে আমরা পেয়েছিলাম সেম ইমেজ। কি? লেপ অফ লুক্রিসে। ইট ইজ এ মেটাফোর বিকজ দ্য সান ইজ কম্পেয়ার টু দ্য আই অফ হেভেন। এখানে সূর্যকে তুলনা করা হয়েছে দ্য আই অফ হেভেন বলে, তাই এটাকে বলা হয় ফিগার অফ স্পিচের দিক থেকে দ্য সিমিলি, মেটাফোর। চলুন তারপর কি বলছে, অ্যান্ড অফেন কেউ বলে অফটেন, ভেরিয়াস পিপল আটার্স ইন ভেরিয়াস ম্যানার। বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে উচ্চারণ করে। ইট অফেন্স
and often is his gold complexion dimmed, মাঝে মাঝেই often is his means সামারের গোল্ড কমপ্লেক্সন, গোল্ড সোনালী বর্ণের মুখবয়ব, সোনালী বর্ণের শরীরের রং, তার সোনালী বর্ণের মানে জাজল্যতাটা কি হয়, ডিমড হয়ে যায়, ক্ষীণ হয়ে যায়। তার সোনালী বর্ণের যে এটা রঙিন যে বিউটিফুলটা আছে, অর্থাৎ একটা মানুষকে সোনা পড়লে যেরকম বিউটিফুল লাগে, তার সেই এখানে আমাদের সানের বিউটিফুল কোনটা, তার রেজগুলো বিউটিফুল মানে বিউটি কোনগুলো, তার রেজগুলো সেটাও বলছে মাঝে মাঝে ডিমড, ক্ষীণ হয়ে যায়। কখন? হোয়েন ইট ইজ সারাউন্ডেড বাই ক্লাউডস, যখন এটাকে কি হয়, ক্লাউড মেঘ দ্বারা ঘিরে নেওয়া হয়, তাহলে এর সঙ্গেও তুলনা করা যাবে না, এই দিক থেকেও তুলনা করা যাবে না। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, এভরি ফেয়ার ফ্রম ফেয়ার, তাহলে দুবার ফেয়ার উল্লেখ করেছে। প্রথমবার ফেয়ার মানে হচ্ছে প্রথমবার যে ফেয়ারটা আছে এটা হলো ফেয়ারফুল থিংস, এভরি ফেয়ারফুল অবজেক্টস, প্রত্যেকটা সৌন্দর্যময় জিনিস। আর সেকেন্ড টাইম যে ফেয়ারটা বসিয়েছে ওটার মানে হচ্ছে বিউটি অ্যাজ এ হোল, সামগ্রিকভাবে বিউটির কথাটা বলেছে। সমস্ত সৌন্দর্যময় জিনিস, পৃথিবীর সমস্ত সৌন্দর্যময় জিনিস, আকাশে, স্বর্গে, মর্তে এবং অন্তরিক্ষে যে সমস্ত সৌন্দর্যময় জিনিসগুলো আছে সেগুলো কি হয়, সামটাইম ডিক্লাইন্স, অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, কখনো কখনো ক্ষয়প্রাপ্ত হয়, বাই দ্য প্যাসেজ অফ টাইম, সেগুলো থাকে না, ডিক্লাইন্স মানে সেগুলো শেষ হয়ে যায়। বাই চান্স, হঠাৎ করেই হতে পারে, অর নেচার চেঞ্জিং কোর্স আনট্রিম, অথবা নেচার প্রকৃতির যে প্রগতিশীল ধারাটা চলতে থাকে, এটা যদি চলতেই থাকে আনট্রিমড, যদি চলতেই থাকে ইন কন্টিনিউয়েশন, ইট ইজ ইন কন্টিনিউইং ফর্ম, যদি এটা কন্টিনিউয়াস চলতেই থাকে নেচার চেঞ্জিং কোর্সটা, তাহলে কি হবে, যে সমস্ত সৌন্দর্যময় জিনিস একদিন না একদিন সেটা ফেড হয়ে যাবে, এটাই বলতে চাইছি। পরের প্যারায় দেখি চলুন। বাট দাই এটারনাল সামার, বাট দাই রিফার্স টু দ্য ফেয়ার ফ্রেন্ড অফ শেক্সপিয়ার, মোস্ট প্রবাবলি দ্য আর্ল অফ সাউদাম্পটন। দ্য এটারনাল সামার শ্যাল নট ফেড, সব কিছু হয়ে যেতে পারে, পৃথিবীর সব কিছু পরিবর্তনশীল, বাট মাই ফ্রেন্ড ইজ নট মাই ফ্রেন্ড ইজ, আমার বন্ধু ইজ নট ট্রান্সফারেবল, ইজ নট এ থিং অফ চেঞ্জ, আমার বন্ধুর সৌন্দর্যটা চেঞ্জের বিষয়বস্তু নয়, আমার বন্ধুর সৌন্দর্যটা যা ছিল যা আছে তাই থাকবে। তাই বলছে বাট দাই এটারনাল সামার, কিন্তু তোমার এটারনাল, দাই মানে তোমার, মানে তার বন্ধুকে রিভার্স করছে, এটারনাল সামার চিরস্থায়ী, এটারনাল মিনস ইমর্টাল, তোমার চিরস্থায়ী গ্রীষ্মটা, এটারনাল সামার তোমার গ্রীষ্মটা, ইট ইজ অলসো ক্লিয়ার কেস অফ মেটাফোর। তোমার সামার হিয়ার সামার্স রিফার্স টু দ্য বিউটি অফ হিজ ফেয়ার ফ্রেন্ড, এখানে সামার বলতে তার বন্ধুর সৌন্দর্যটার কথাই বলা হয়েছে। দাই এটারনাল সামার শ্যাল নট ফেড, কোনোদিনই বিবর্ণ হবে না, কোনোদিন মলিন হয়ে যাবে না, এটা নিষ্কলুষ হয়ে থাকবে। পৃথিবীর সব কিছু পরিবর্তনশীল হয়ে যাক, কিন্তু তোমার কোনো পরিবর্তন হবে না, যেমন তুমি রূপশ্রী সেরকম রূপশ্রী হয়েই থাকবে, যেমন তুমি যুবশ্রী তেমন যুবশ্রী হয়েই থাকবে, ইউ আর আনচেঞ্জেবল। এবার চলুন শেষ দিকে, উনি কেন এতগুলো ওর বন্ধুর জন্য কেন এতগুলো তুলনা দিল, কেন এত গভীরতা, কেন ওনার বন্ধুর জন্য এত কনফিডেন্টলি কি করে বলতে পারছেন যে ওনার বন্ধু সৌন্দর্যের ইমর্টালাইজ, ওনার বন্ধু মরবে না। আমরা তো জানি ডেথ লেজ আই সি হ্যান্ড ইভেন অন কিংস অ্যান্ড কুইন্স, আমরা তো এটাই জানি যে মৃত্যু তার শীতল হস্ত তার রাজা রানীদেরকেও, মৃত্যু তার শীতল হস্ত রাজা রানীদের উপরেও বাড়িয়ে দেয়, তার মানে রাজা রানীদেরকেও মরতে হয়, মৃত্যুর কোলে প্রত্যেকটা মানুষকে যেতে হয় ঢলে, তাহলে তার বন্ধুকে কেমন করে আমি বাঁচাবো? বলছেন না কি সে তোমার গ্রীষ্মকালটা মরবে না, তোমার গ্রীষ্মটা, হিয়ার সামার মিনস ইউর ইয়থ, vigorous spirit, your vitality, okay, nor lose possession of that fair thou owest, বলছে nor lose, neither nor, বলছে nor মানে not lose, you will not lose, তুমি হারাবে না, possession মানে মালিকানাটা কিসের, of that
অফ দ্যাট ফেয়ার দাও ওস্ট, ওই সৌন্দর্যময় জিনিসগুলো অর্থাৎ তোমার যৌবনটা, তোমার সৌন্দর্যটা শরীরের মধ্যে যেটা আছে সেটা তোমার হারাবে না। দাও ওস্ট, যেটার তুমি মালিক। দাও পজেস, তুমি যেটার মালিক, অর্থাৎ তোমার যে সৌন্দর্যটা আছে এটা কোনোদিন ক্ষয়বে না, এটা ক্ষয়িষ্ণু নয়, তুমি হারাবে না কোনোদিন তোমার বিউটিটা। কেন গো? নট শ্যাল ডেথ ব্রাক দ্য ওয়ান্ডারেস্ট ইন ইজ, কেন সেটা উত্তরটা পরে পাচ্ছি। আবার বলছে নট শ্যাল ডেথ, নটটাকে আগে দিয়ে জোর দিয়েছেন, অ্যাকচুয়ালি সেন্টেন্সটা ঠিক এইরকম হওয়ার কথা ছিল, ডেথ শ্যাল নট না করে নটটাকে আগে দিয়েছে ইন অর্ডার টু গিভ অ্যান এমফ্যাটিক টোন টু দ্য ভেরি সেন্টেন্স, টু দ্য ভেরি ফ্যাক্ট। ঘটনাটাতে মানে জোর দেওয়ার জন্য নটটাকে আগে বসিয়েছে। নর শ্যাল ডেথ ব্রাগ, মৃত্যু ডেথ উইল নট বি এবল টু ব্রাগ ইউ, মৃত্যু বোস্ট আপন ইউ, মৃত্যু তার লীলাখেলা, মৃত্যু তার দাপটটা তোমার ওপর চালাতে পারবে না। ওয়ান্ডারেস্ট ইন সেট উইল নট বি এবল টু টেক ইউ ইন হিজ গ্রিপ, মৃত্যুও তোমার সৌন্দর্যটাকে তার গ্রিপে নিতে পারবে না, অর্থাৎ মৃত্যুও তোমাকে মারতে পারবে না। বিকজ ইউ উইল নট বি এটার্নালাইজ ইন দ্য মাউথ অফ দ্য পিপল, ইন দ্য আর্ট অফ সামথিং, রাদার ইউ উইল বি এটার্নালাইজড ইন দ্য লাইন অফ পোয়েট্রি। তুমি কবিতার পাতায় পাতায় তোমার নাম উল্লেখ থাকবে, তোমার রূপের, যৌবনের, সৌন্দর্যের, ভাইটালিটির সমস্ত কিছু প্রাণবন্ত বর্ণনা করা থাকবে কিসের মধ্যে? না, কবিতার পাতায়, কবিতার লাইনে। সেই জন্যে মৃত্যু তোমার কিছু করতে পারবে না। when in eternal lines to time thou grows, যখন তুমি চিরস্থায়ী কবিতার লাইনে বড় হবে, কবিতার মধ্যে তোমাকে আমি বড় করব, তখন তুমি কি করবে? তখন তুমি আর মরণশীল হবে না, তখন তুমি হবে অমর। সোলান শেষ কনক্লুডিং কাপলেটের মধ্যে উনি সিদ্ধান্ত টেনে দিচ্ছেন কি? আমার এক কথাই যেটা বলা সেটা হলো এই যে so long as man can breathe, এতটা আলোচনা করার পরে সে আমরা রুডিয়ার্ড কিপলিং এর একটা কবিতা পড়েছিলাম মোস্ট প্রবাবলি ইন ক্লাস 10, কি ইফ বলে একটা কবিতা পড়েছিলাম, যদি এই করো তাহলে এই, যদি এই করো তাহলে, যদি এই করো তাহলে, তাহলে এটা কি একদম শেষে গিয়ে বললেন ও মাই সান ইউ উইল বি এ ম্যান, ইউ উইল বি হেট বাই নান, এই কথা উনি শেষে ওখানে বলেছিলেন একদম অ্যাট দ্য ভেরি লাস্ট স্ট্যান্ডা। এখানেও তাই, শেক্সপিয়ারের সনেটের বৈশিষ্ট্যই তাই যে শেষ দুটো লাইন হচ্ছে কনক্লুডিং কাপলেট, উনি যা কথা গোটা কবিতাটার মধ্যে বললেন তার জিসটা কোথায় আছে? শেষ দুটো লাইনে। সো লং অ্যাজ মেন ক্যান ব্রেথ, যতদিন পর্যন্ত পৃথিবীতে মানুষ শ্বাস প্রশ্বাস নেবে, আর আইজ উইল বি এবল টু সি ইউ, এবং অর আইজ ক্যান সি, এবং তাদের চোখের দৃষ্টি যতদিন পর্যন্ত থাকবে, কি হবে? সো লং লিভস দিস, ততদিন পর্যন্ত লিভস দিস, তুমি জীবিত থাকবে। বিউটি ইন পোয়েট্রি, লিভ দিস মিন বিউটি ইন পোয়েট্রি, তোমার সৌন্দর্যটা কি হবে? উইল বি লং লাস্টেড, উইল বি eternal, will be immortal, and this give life to thee. This means the line of poetry, this sonnet gives thy life to you, thee means you, lives to thee, সেটা তোমাকে কি করে? জীবন দেয়। অর্থাৎ কবিতা যতদিন পৃথিবীতে থাকবে, মানুষ যতদিন পর্যন্ত না কিয়ামত হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত মানুষের মধ্যে ইভলিউশন, বিবর্তন, অনেক কিছু চলতে থাকবে। তা যাই চলুক, যাই হোক, যত কিছু পরিবর্তনশীল হোক না কেন, কবিতার লাইনটা কেউ পরিবর্তন করতে পারবে না। বা তোমাকে যে কবিতার লাইনে আমি কবরস্থ করেছি, সেই কবিতার লাইনে কবরস্থ করার ফলেই তুমি কি হবে? ইমর্টাল থাকবে। কারণ কবিতার পাতা প্রত্যেকটা মানুষকে যুগে যুগে উল্টাতে হবে আর পড়তে হবে। তারা আসবে, পড়বে, দে উইল নো অফ ইউ, এবং তোমার সম্বন্ধে জানবে। ইন দিস ওয়ে I will make you eternalize, I will make you immortal. তো এরপরে যদি কবিতা শেষ হলো, যদি এরপরে কারো কিছু কোশ্চেন থাকে আমাকে সেটা বলবে, তারপরে আমি সেটা সলিউশন যথাযথ দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত কবিতাটা পড়িয়ে শেষ করলাম।